ঝর্ণা চৌধুরীর বিরুদ্ধে বড়সড় প্রমাণ পেয়ে গেল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি বেশি বেশি করে লোভ দেখাতে থাকে গণেশ গাঙ্গুলিকে গিনি আর বলে, বাবা তোমাকে এই কেসটা জিততেই হবে। তুমি যদি এই কেসটা জিততে পারো তুমি অনেক অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে তুমি একটা বড়সড় বাড়ি বানাবে, তোমার পুরো জীবনটাই বদলে যাবে। এর মধ্যেই মিস্টার ঘোষাল বলে, তাহলে এখন আমি আসি। এরপর গণেশ গাঙ্গুলি বলে, কেসটার সম্পর্কে তো আপনি কিছুই বললেন না। মিস্টার ঘোষাল বলে, আপনাকে ঠিক সময়ে সবটাই জানিয়ে দেওয়া হবে, আপনি এসব নিয়ে একদমই চিন্তা করবেন না। অন্যদিকে ধীমান সেন আর ভজন মিত্তির দুজন মিলে আলোচনা করতে থাকে যে এবারেই গীতাকে প্রপার জব্দ করা যাবে, গীতা এবারে নিজের বাবার কাছে হারতে বাধ্য হবে। অন্যদিকে গিনি তখন বলে, দেখেছো তো বাবা, তোমার এই জায়গাটায় একটা অদ্ভুত শান্তি লাগছে না? ওই তো বস্তিতে পড়ে থাকতে, সব সময় পেপারে মুখ গুজে আসতে, খেতে আবারও বেরিয়ে যেতে, কি একটা জীবন তুমি কাটাতে, আর এই জায়গাটাতে কতটা শান্তি আছে তুমি দেখো। এরপর যখন একটার পর একটা কেস তুমি জিতবে তখন তোমার আরও বেশি শান্তি লাগবে, দেখো তুমি। কিন্তু গণেশ গাঙ্গুলি বুঝতে পারছে না কি করবে। অন্যদিকে গিনি ফোন করেছে কৃপানকে আর বলে, আমার বাবা কেস লড়বার জন্য সই করে দিয়েছে, এবারেই তো হবে আসল খেলা। কৃপান তখন বলে, সমস্ত আশা একেবারেই নিরাশাতে পরিণত হয়েছে, কিন্তু যখনই শুনলাম গণেশ গাঙ্গুলি এই কেসটাতে লড়বে বলে ঠিক করেছে তখন একটু মনে জোর পেলাম। এবারে আমিও দেখতে চাই গীতা ঠিক কি করবে কি আর করবে না। এর মধ্যে গিনি তখন বলে, চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে, বাবা আছে তো। ফোনটা তো কেটে দেয় গিনি। তখনই চলে এসেছে পদ্ম আর বলে, আমি কিন্তু অনেক কিছুই শিখে গেছি, এল ফর লাভ। আজকে তো ভালোবাসার দিন, আজকে আপনি আমাকে একবার জড়িয়ে ধরবেন? কৃপান তখন বলে, তোর মতন কাজের মেয়েকে আমি কখনোই জড়িয়ে ধরি না। এই বলেই ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, তখনই মেহেক এসে ধরে নেয়। মেহেক তখন বলে, ওর মতন মেয়ের হাত ধরে টানাটানি করতে যখন তোমার গায়ে বাঁধেনি তখন এখন তো তোমার স্ত্রী, এখন জড়িয়ে ধরতে এত গায়ে বাঁধছে কেন তোমার? মেহেককে দেখে কৃপান আরও বেশি করে রেগে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো, কিসের জন্য? মেহেক বলে, একা তো আসিনি, আরও একজনকে সাথে নিয়ে এসেছি। এরপর গীতাকে দেখে কৃপানের মুখ থেকে আর কোনো শব্দ বেরোয় না। তখনই গীতা বলে, সেদিন যদি মেহেক তোর কথাতে ওখানে পৌঁছে যেত তুই মেহেকের সর্বনাশ করে দিতিস, সেটা আমি খুব ভালো মতন জানি। কৃপান তখন বলে, হ্যাঁ দিতাম তো, 100 বার দিতাম, আর ওকে আমি সর্বনাশ করে দেব, ওকে তুই বাঁচাতে পারবি না। এরপরে গীতা ঠাস করে চড় মেরে দেয় কৃপানকে। পদ্ম তখন বলে, উকিল দিদিমণি ওকে ছেড়ে দাও। পদ্মর কথা শুনে গীতা বলে, শোন পদ্ম, তুই তোর স্বামীকে বাঁচাতে আসিস বা না আসিস আমার কিছু যায় আসে না, ওকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না। এরপরেই পদ্ম বলে, ও আর এরকম করবে না, ছেড়ে দাও উকিল দিদি। গীতা তখন ছেড়ে দেয়। এরপরেই গীতা বলে, আর কখনো কোনো মেয়ে সর্বনাশ করবার আগে তোকে তো আমার কাছে আসতেই হবে, আর তারপর তোকে আমি উচিত শিক্ষা দেব। এরপরেই গীতা বেরিয়ে যায়। আর ঠিক তখনই পদ্ম বলে, আপনার লেগেছে তাই না, চলুন আমি আপনাকে ট্রিটমেন্ট করে দিচ্ছি। আজকে ভেবেছিলাম ভালোবাসার দিনে আপনি আমার সাথে বেরোবেন, আমরা রাস্তায় অনেক কিছু খাবো, তারপর সিনেমা দেখে বাড়ি আসবো, যাবেন? কৃপান তখন বলে, ভ্যালেন্টাইন্স ডেতে আমি এই সব কিছুই করতাম, কিন্তু শুধুমাত্র মেহেকের সাথে, তোর সাথে না। তুই গ্রামের বাড়িতে চলে যা তোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে। কিন্তু পদ্মও বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আর এখানে থেকেই সব কিছুর মোকাবিলা করব, আপনার যোগ্য স্ত্রী হয়ে দেখাবো। এদিকে বড়বাবু তাড়াতাড়ি করে ডেকে পাঠিয়েছে গীতাকে। গীতা এসে বলে, বলুন বড়বাবু, হঠাৎ করে আমাকে ডেকে পাঠালেন? বড়বাবু বলে, দুটো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, সেই জন্যই আপনাকে ডেকে পাঠালাম। আমাদের এখানে মিস্টার এসএম বলে একজন আছে যে দুটো তথ্য আমাদের হাতে তুলে দিয়েছে। প্রথমটা হলো এই ব্রেসলেটটা, এটা ভালো করে দেখুন, এটা আপনি দেখলে চিনতেও পারবেন। গীতা বলে, কি প্রমাণ হবে এই ব্রেসলেটটা দিয়ে? তখনই বলতে থাকে বড়বাবু যে 13ই নভেম্বর হানিমুনে যাওয়ার কথা ছিল সঞ্জয় চৌধুরী আর ঝর্ণা চৌধুরীর। হানিমুনে গিয়ে কোনো উপহার দেবে বলে ঠিক করেছিল হয়তো সঞ্জয় চৌধুরী, ঝর্ণা চৌধুরী। তো ঝর্ণা চৌধুরী এই ব্রেসলেটটা বানিয়েছিল সঞ্জয়কে দেবে বলে। এর মধ্যে গীতা বলে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এটা কি করে শিওর আপনি? বড়বাবু বলে, দেখুন ওই ব্রেসলেটটায় ঝর্ণা চৌধুরীর নাম লেখা আছে। এর মধ্যেই গীতা বলে, যতদূর জানি
ঝর্ণা চৌধুরীর কাছে তো তখন অত বেশি টাকা ছিল না যে একটা ব্রেসলেট ও বানাবে। তখনই বড়বাবু বলে, একদমই তাই। তো বুঝতে পারছেন তো ঘটনাটা ঠিক কোন দিকে এগোচ্ছে। আরও একটা জিনিস, এই মোবাইল ফোনটা, ঝর্ণা চৌধুরী ফোনে কথা বলেছিল সঞ্জয় চৌধুরীর সাথে, মানে সঞ্জয় চৌধুরী লাস্ট ফোনটা করেছিল ঝর্ণা চৌধুরীকে। ঝর্ণা চৌধুরীকে ফোন করে 1.5 মিনিট কথা বলেছে। হয়তো ঝর্ণা চৌধুরীকে বলেছিল সে কি প্রবলেমে পড়েছে। আমার তো মনে হচ্ছে ঝর্ণা চৌধুরীর সবটাই জানে, পুরোপুরি একটা নাটক করে এই কেসটার এখানে নিয়ে এসেছে। তখনই গীতা বলে, আপনি একদম ঠিক দিকেই এগোচ্ছেন বড়বাবু। আমার কাছেও এবারে সবটাই ক্লিয়ার হয়ে গেল। এবারে ঝর্ণা চৌধুরীর শাস্তি আর কেউ আটকাতে পারবে না। বড়বাবু বলছে, আমার মনে হয় সঞ্জয় চৌধুরী ওই অফিসের ব্যাপারে এমন কিছু কুকীর্তি জেনে গিয়েছিল, তার জন্যই ধীমান সেন তার মেয়েকে ব্যবহার করে সঞ্জয় চৌধুরীকে সরানোর রাস্তা বার করেছিল। এছাড়া আর কিচ্ছু হতে পারে না অগ্নিকন্যা। গীতা তখন বলে, আমারও তো সেটাই মনে হচ্ছে। এর মধ্যেই গণেশ গাঙ্গুলির সাথে গিনি কথা বলে আর বলে, বাবা তোমার কাছে আরও কেস আসবে। হ্যাঁ, আমাকে সবাই ফোন করছে, কিন্তু আমি বলছি তুমি আগে একটা কেসের দায়িত্ব সামলে নাও, তারপরে তোমার কাছে আরও কেস আসবে। তুমি শুধু মন প্রাণ দিয়ে লড়ে যাও বাবা। তোমার সাথে তোমার বড় মেয়ে আছে। তোমার ছোট মেয়ে তোমাকে ফেলে দিয়েছে তো কি হয়েছে, তোমার বড় মেয়ে সবসময় তোমার পাশে আছে। এর মধ্যেই চলে এসেছে গীতা আর অগ্নিজিৎ মুখার্জি। গীতা এসে তালি মারতে শুরু করে আর বলে, বাবা এখন কোন কেস লড়বে রে দিদি? তুই তো দেখছি বাবাকে পুরো বদলে দিয়েছিস। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মেয়েটাকে বিশ্বাস করবেন না, ও শুধু ঘর ভাঙতেই জানে, ওর দ্বারাই কিচ্ছু হবে না, ও একটা ঘর ভাঙানি মেয়ে। গিনি তখন বলে, ঠিকই বলেছেন, আমি ঘর ভাঙানি মেয়ে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে কোনো একটা গণ্ডগোল হয়েছে, আর গীতাও জানতে পারে যে ভজন মিত্তির তো কেস থেকে সরে দাঁড়িয়েছে। ঝর্ণা চৌধুরীর হয়ে কেসটা লড়বে এখন গণেশ গাঙ্গুলি। যা শোনার পর গীতা পুরোপুরি অবাক।